বাংলাদেশ প্রতিদিন ভারত ও চীনের সঙ্গে সমান্তরাল। শেখ হাসিনার নয়াদিল্লি সফরের পর ৬ হেভিওয়েট মন্ত্রী যাবেন বেইজিং। মানব জমিন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা হালনাগাদ। আমাদের সময় ইয়াবার কারখানা খোদ ঢাকাতেই। সকালের খবর। আবাসিক গ্যাস গ্রাহকরা বৈষম্যের শিকার, মিটারের চেয়ে বেশি বিল দিচ্ছে অন্য ভোক্তারা। যায় দিন। প্রশাসনের উপর আস্থাহীনতায় আদালত নির্ভরতা বাড়ছে, সৃষ্টি হচ্ছে সামাজিক অস্থিরতা। আলোকিত বাংলাদেশ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, বাড়তি সতর্কতা আওয়ামী লীগের। ভোরের কাগজ। আঁধার পেরিয়ে আলোর পথে যাত্রা, জাঁকজমক আয়োজনে নারী দিবস উদযাপন। আমাদের অর্থনীতি। বিনা অপরাধে সাজাপ্রাপ্তদের ক্ষতিপূরণে পৃথক আইন বা বিধি হতে পারে। আইন পাশ হলে প্রশাসন নড়ে চড়ে বসবে, অসহায় ব্যক্তিরা মৌলিক অধিকার পাবে। দৈনিক দিনকাল। খাদিজা হত্যা চেষ্টায় ছাত্রলীগ নেতা বদরুলের যাবজ্জীবন। দৈনিক সংগ্রাম। ৬০ কার্যদিবসের মধ্যে এ মামলা নিষ্পত্তিরও নির্দেশ। খালেদা জিয়ার আবেদনে বিচারক পরিবর্তনের নির্দেশ হাইকোর্টের। দ্য ইন্ডিপেন্ডেন্ট। অ্যাটেম্পট টু কিল খাদিজা, বদরুল জেলড ফর লাইফ। দ্য বাংলাদেশ টুডে। হিউজ গ্রেনেডস, explosive recovered from Chittagong militant den. Our Times. On Women's Day, Khadija gets justice finally. তো শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রে। আজ আসলে প্রধান শিরোনাম একটি, সেটি অভিন্ন সব কটি সংবাদপত্রে আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে সিলেটের খাদিজা আক্তার নার্গিস, একজন ছাত্রী যিনি পরীক্ষা দিয়ে ফেরার পথে বদরুল নামে একজন তাকে নৃশংসভাবে কুপিয়েছিলেন, হত্যার চেষ্টা করেছিলেন। তো সেই মামলার রায় হয়েছে এবং খুব দ্রুতই আমরা বিচারটি হতে দেখেছি। সারা দেশের আন্দোলন ছিল, দাবি ছিল, সবকিছুর পর খাদিজা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রায় আমরা দেখেছি একমাত্র অভিযুক্ত, একমাত্র আসামি বদরুলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। দেখেন, বাংলাদেশে আমরা যে সমাজ বাস্তবতায় বসবাস করি, সেই সমাজ বাস্তবতায় খাদিজাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, খাদিজাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, সেটি খুব অস্বাভাবিক ব্যাপার নয়। আমাদের সমাজে এরকম ঘটনা, মানুষকে হত্যা করা, নির্যাতন করা, রক্তাক্ত করা, এরকম ঘটনা আমাদের সমাজে আছে। এবং আমাদের সমাজে এই ঘটনাটা ঘটলে সাময়িকভাবে আমাদের ভেতরে একটা আলোড়ন তৈরি হয় এবং আরেকটি ঘটনা আসে সেই আলোড়নটিকে চাপা দিয়ে দেয়। এরকম একটি অবস্থায় আমরা খুব আশাবাদী হতে পারি না অধিকাংশ ক্ষেত্রে যে একটি ঘটনা ঘটবে, ঘটার পরে সেটি দ্রুততম সময়ের মধ্যে বা একটি বিচার কাজ স্বাভাবিক গতিতে চলার জন্য যে সময় লাগে সেই সময়ের মধ্যে বিষয়টির বিচার হবে, অপরাধটির বিচার হবে। সাধারণত আমরা এরকম কাজ এইটা আমাদের সমাজে ঘটে না। দু একটি ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটে। খাদিজার ক্ষেত্রে এরকম ব্যতিক্রমী একটি ঘটনা ঘটলো। খাদিজাকে যে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত করা হয়েছিল, আদালতও বলেছে এটি অলৌকিক ব্যাপার। আসলে এটি অলৌকিক ব্যাপার। আমি, আপনি বা গণমাধ্যমের কেউ বা আত্মীয় পরিজন কেউই আমরা প্রত্যাশা করিনি, আশা রাখতে চেয়েছি, কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে প্রত্যাশা রাখিনি। ডাক্তারদের সঙ্গে তখন যখন কথা বলেছিলাম, তারাও এক ধরনের আশাহতের কথাই আমাদেরকে শুনিয়েছিলেন। তো সেখান থেকে অলৌকিকভাবে খাদিজা বেঁচে ফিরে এসেছেন, সুস্থভাবে ফিরে এসেছেন এবং সুস্থ খাদিজা তার চোখের সামনে দেখলেন যে অপরাধীর বিচার হলো। এবং অপরাধীর বিচারটি কিভাবে হলো? বিচার হলো গত বছরের 2016 সালের অক্টোবরের 3 তারিখের সম্ভবত ঘটনাটি, অর্থাৎ কয়েক মাসের মধ্যে, 4-5-6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়াটি, অক্টোবর হলে এই তো 5 মাস মধ্যে এই ঘটনাটির বিচার সম্পন্ন হলো। এটি আমাদের সামগ্রিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠার যে কথা আমরা বলি, সেই কথার একটা উদাহরণ যে সরকার যদি আন্তরিকভাবে চায়, রাষ্ট্রীয় প্রশাসন যদি আন্তরিকভাবে চায়, তাহলে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দিতে পারে এবং তার প্রেক্ষিতে আদালত বিচার করে শাস্তি নিশ্চিত করতে পারে। অর্থাৎ অপরাধের শাস্তি হয় না, এই ঘটনাটি প্রমাণ করে না এই বক্তব্য। এখন এই ঘটনাটি যতটা প্রশংসার, যতটা আমাদেরকে আনন্দিত করে, যতটা আমাদেরকে আইনের প্রতি বা আইনের শাসনের প্রতি এক ধরনের শ্রদ্ধা বোধ জাগায়,
একই রকম ভাবে এই বিষয়টির সকল প্রশংসা করার পরেও আমাদের কিছু বেদনা ভেতরে কাজ করে। সারা দেশে যে ঘটনাগুলো ঘটে সেগুলো তো ঘটেই, আমরা অনেক কিছুই আমাদের চোখের সামনে আনতে পারি না বা আসে না, বা যে কথাটি বললাম যে একটি ঘটনা আরেকটি ঘটনাকে চাপা দিয়ে দেয়, এরকম ঘটনা ঘটে। তো এরকম জায়গাতে আমাদের আশাহত করে অনেকগুলো ঘটনায় যে সরকার চাইলেই পারে এরকম একটি বিষয় যখন হয়। ধরেন 2 দিন আগে ত্বকির 4 বছর, ত্বকি হত্যা, নারায়ণগঞ্জের ত্বকি হত্যাকাণ্ডের 4 বছর অতিক্রান্ত হয়ে গেল। এখন খাদিজা হত্যাকাণ্ডের হত্যা প্রচেষ্টার বিচার হলো 5 মাসের মধ্যে। এখানে সুবিধা ছিল একটাই, যে একমাত্র অপরাধী এবং সেই অপরাধীর ভিডিও ফুটেজ সহ তথ্য প্রমাণ সবই ছিল। 30-35 জনের মধ্যে সাক্ষীও পাওয়া গেছে, দ্রুত সময়ের মধ্যে বিচার কাজটি করা গেছে। এখন ত্বকি হত্যাকাণ্ডের কথা যদি বলি, তাহলে ত্বকি হত্যাকাণ্ডেও কিন্তু সরকারের খুব বড় রকমের সাফল্য ছিল। সেই সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন 2 জন অপরাধী ধরা পড়েছিল, তারা 164 ধারা জবানবন্দি দিয়েছিল, নারায়ণগঞ্জে টর্চার্সের আবিষ্কার হয়েছিল। এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ছিল, কিন্তু 4 বছরের মধ্যেও সেই চার্জশিট দেওয়া হলো না। যদিও ওরা বলেছিল যে চার্জশিট দেওয়া হবে, যদিও ওরা বলেছিল যে মূল পরিকল্পনা কি সেটা আমরা শনাক্ত করতে পেরেছি, কিন্তু এর কোনো জবাব নাই। এরকম আরো অনেকগুলো ঘটনা আছে, তনু সহ আমি আরো অনেকগুলো ঘটনা বলতে পারবো। যে এই মামলাগুলোর ভাগ্যে কি ঘটছে আমরা জানি না, সাগর রনির ভাগ্যে কি ঘটলো আমরা জানি না। এই বিষয়গুলো হয় কি, যে একটি ঘটনা ঘটে, একটি ঘটনা প্রশংসনীয় থাকে, সেইটার আমরা প্রশংসা করি, কিন্তু একই সঙ্গে সঙ্গে যখন আরো অনেকগুলো বিষয় সামনে এসে যোগ দেয়, যে সেই জায়গাগুলোতে আমরা আশা ভঙ্গ হয়, আমাদের বেদনা জাগ্রত করে। সবারই তো পরিবার, মানুষ তো একটি সন্তান তো তার সবার কাছে প্রিয়, তো কারো বিচার হয় কারো বিচার হয় না। এটি যখন একটি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন এই যে একটি দুটি ভালো কাজের প্রশংসা যতটা পাওয়ার কথা, সামগ্রিকভাবে এর সঙ্গে যারা সম্পৃক্ত, বিচার বিভাগ তো সম্পৃক্ত বটেই, সরকার যদি আন্তরিকভাবে প্রশাসন দিয়ে যদি তদন্ত করিয়ে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট না দিত, তাহলে তার আদালতের পক্ষে এই বিচারটি করা সম্ভব ছিল না। তো এখানে সরকারেরও প্রশংসা আছে যে সরকার এই কাজটি করেছে, জনমতের প্রতি একটা শ্রদ্ধা দেখিয়েছে। নারী দিবসের এরকম একটি দিনে এই রায়টি দেয়া গেল। নারী দিবস নিয়ে আমরা কত আলোচনা করলাম, একজন নারীর প্রতি যে সহিংসতা, একজন নারীর প্রতি যে নারীকে যে রক্তাক্ত করা, এই জায়গাগুলোতে একটি বিশেষ মাত্রা যোগ করলো। তো এখন সেই মাত্রার আমাদের প্রত্যাশা থাকবে যে যা কিছুই ঘটুক না কেন, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এবং সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে এখন বদরুল ছাত্রলীগের তারপরেও বিচার হয়েছে। এখন তাহলে তনু হত্যাকাণ্ডের বিচার হবে না কেন, তাহলে ত্বকি হত্যাকাণ্ডের বিচার হবে না কেন, সাগর রনি হত্যাকাণ্ডের মামলার তদন্ত হারিয়ে যাবে কেন, এরকম অসংখ্য ঘটনা হারিয়ে যাবে কেন? আমরা এমন একটা সমাজ চাই, এমন একটা বাস্তবতা, এমন একটা দেশ চাই, যেটি সরকারের পক্ষ থেকে বলা হয়, যেটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয় যে অপরাধ যেই করুক সে ছাড় পাবে না। অপরাধ যেই করুক সে ছাড় পাবে না, এটি যেন কাগজের কথা হয়ে না যায়, এটি যেন বাস্তবে জনমানুষ বিশ্বাস করতে শুরু করেন, বা মানুষ যেন বিশ্বাস করেন যে হ্যাঁ, বদরুলের বিচার হয়েছে, তনু হত্যাকারীদের বিচার হবে, ত্বকি হত্যাকারীদের বিচার হবে, সাগর রনির হত্যাকারীদের বিচার হবে, এবং আরো অনেক অসংখ্য হত্যাকাণ্ড আছে, সেই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে। আমরা আইনের শাসন দেখতে চাই, বিচার দেখতে চাই, অপরাধীদের শাস্তি দেখতে চাই। এটা দেশের সব মানুষের কথা। বিশ্বাস রাখতে চাই যে সরকার এই দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়গুলো দেখবেন আগামী দিনগুলোতে। আমাদের সামনে যে সংবাদপত্রটি রয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে আন্তর্জাতিক নারী দিবসের দিন খাদিজা আইন অনুযায়ী সুবিচার পেয়েছেন। আমরা দেখেছি যে অত্যন্ত উৎসাহের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে এবং প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে বিশ্বের মতো বাংলাদেশেও। এবার স্লোগান ছিল পরিবর্তনের জন্য সাহসী হয়ে এগিয়ে যাওয়ার কথা। বাংলাদেশে উদযাপনে একটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে যে বাল্য বিবাহ নিরোধ আইন যেটি করা হয়েছে, সেখানে 18-র নিচেও বিশেষ ব্যবস্থা রেখে, মানে 18-র নিচে মানে বিশেষ ক্ষেত্রে 18-র নিচে বিয়ে হতে পারে এরকম একটি বিধান রেখে, বিবেচনাযোগ্য বিধান রেখে আইনটি করা হয়েছে, এর প্রতিবাদ জানানো হয়েছে। এই নারী দিবসের কথা যেটি বললেন, আমি বদরুলের ক্ষেত্রে বলেছিলাম যে আগেই বলেছি যে নারী দিবসের এই বিশেষ দিনটিতে একজন নারীর প্রতি যে সহিংসতা, তার প্রেক্ষিতে বিচার এবং বিচারের রায়, এটি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, প্রশংসা পাওয়ার যোগ্য। সংশ্লিষ্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এখানে আরেকটি কথা বলে রাখতে চাই, বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। অনেক ক্ষেত্রে বিচার দ্রুত হয়ে গেলেও পরবর্তীতে ধাপগুলো আছে, উচ্চ আদালতের
যে ধাপগুলো আছে, আপিলের যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো বিশ্বাস করব যে বিচার যত দ্রুত হয়েছে, এই যে আপিলের যে প্রক্রিয়া, উচ্চ আদালতে যাবে সেখানকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো স্বচ্ছতার সঙ্গে অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়ে নিশ্চিত করা হবে যে এই অপরাধী শাস্তি ভোগ করছে। আর যে কথাটি বললেন, এটি আমাদের শুধু নারী সমাজের জন্য না, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার, অত্যন্ত অপমানজনক ব্যাপার যে আইনটি করা হলো, সেই আইনে বিশেষ বিধানের নামে যে বিধানটি করা হয়েছে সেটি শুধু নারী সমাজের জন্য না, একটা সমাজের জন্য, নারী সমাজের জন্য নয়, একটি সমাজের জন্য এটি অত্যন্ত অসম্মানজনক। এখানে যে সমস্ত কারণে বিশেষ বিয়ের ব্যাপারগুলো রাখা হয়েছে, যদি কোনো বিব্রতকর অবস্থার মুখে হয়, যদি কোনো নারী বিপদে পড়ে, তাহলে তার বিয়ের ব্যবস্থা করার জন্যই বিশেষ বিধানের ব্যবস্থাটা করা হয়েছে। এটি কোনো বিষয় না। একজন ধর্ষকের সঙ্গে একজন নারী বা একজন শিশুর বিয়ে হতে পারে না, এটি কোনো সমাধান নয়। বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার প্রেক্ষিতে বিয়ে দিয়ে দেয়াটা কোনো সমস্যার সমাধান নয়। শাস্তি দেয়াটা নিশ্চিত করাটা সমস্যার সমাধান। আর একটি বিষয় নিশ্চিত করা যে অপরাধ যাতে না ঘটে, নারী যাতে সহিংসতার মুখে না পড়ে, নারী যাতে ধর্ষকের শিকার না হয়, এই রকম একটি অবস্থা, এবং আবারও সেই আইনের শাসন প্রতিষ্ঠা করাটা জরুরি। কিন্তু এই বিশেষ বিধান রেখে যে প্রক্রিয়াটি করা হয়েছে, এটি আমাদের জন্য এক ধরনের পিছিয়ে দেয়। আমরা সমাজের যে অগ্রগতির কথা বলি, সেই জায়গাটিতে এক ধরনের পিছিয়ে দেয়। আমাদের যে নারী সমাজের অগ্রগতি হঠাৎ করে একদিনে হয়নি। এই নারী সমাজের অগ্রগতির পেছনে অনেকের ভূমিকা আছে, এনজিওদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়েছে, তারা কাজ করেছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেই 1974 সালের পর থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে নারীদেরকে বড় বড় জিপ চালানোর জন্য তিনি দিয়েছেন। সাইকেল চালাচ্ছে মেয়েরা, গ্রামে গঞ্জে চালিয়ে তারা এক ধরনের বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে। এখন সেরকম একটি জায়গায় নারীদেরকে গ্রামের উদাহরণ দিয়ে বিশেষ বিধান রেখে তাদেরকে এই যে শিশু বিয়ের এক ধরনের বৈধতা দিয়ে দেওয়ার যে নীতি, এটি আমি মনে করি যে সরকারের যে প্রতিশ্রুত নীতি আর বাস্তবের যে আইনের নীতি, দুটি পরস্পর বিরোধী। এটি থাকা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। জঙ্গি ইস্যুতে আবারও কয়েকদিন ধরে শিরোনাম দেখা যাচ্ছে কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে। মুফতি হান্নানের ভ্যানে হামলা চালানো, তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা, কুমিল্লায় বাস থেকে নেমে পুলিশের উপর হামলা চালানো, এই সমস্ত ঘটনা। আজও একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে মিরেশ্বরাইয়ের একটি আস্তানা থেকে গ্রেনেড সহ 29টি গ্রেনেড সহ বিভিন্ন রকম বিস্ফোরক এরকম সামগ্রী উদ্ধার করা হয়েছে, যেটিকে জঙ্গি আস্তানায় জঙ্গিরা আমাদেরকে খুব বড়ভাবে আঘাত করেছে গুলশানের হলি আর্টিজানের আক্রমণ করে। সারা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করেছে খুব অত্যন্ত নেতিবাচকভাবে। সেরকম একটি জায়গার থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ক্ষিপ্রতার সঙ্গে অভিযান পরিচালনা করেছে, সেই অভিযানের কোনোটি নিয়ে কিছু প্রশ্ন থাকলেও সামগ্রিকভাবে সেই অভিযানগুলো প্রশংসিত হয়েছে। এবং তার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের জনমানুষের মনে একটি আস্থা ফিরিয়ে আনতে পেরেছে যে তারা জঙ্গি নির্মূল, শব্দটি বলা হয়তো সঠিক নয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন আমি তার সঙ্গে একমত, জঙ্গিদের দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষ বা সক্ষম, এই বিষয়টি তারা দেশের জনমানুষের কাছে প্রমাণ করতে পেরেছেন। দেশের জনমানুষের কাছে যখন প্রমাণ করা গেছে, মানুষকে যখন আস্থায় নেওয়া গেছে, তার একটি প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশে আসতে চাইছিলেন না, যারা বাংলাদেশকে নিয়ে শঙ্কায় পড়েছিলেন, পরবর্তীতে আমরা দেখেছি যে তাদের অনেকে বাংলাদেশে আসতে শুরু করেছেন। এক ধরনের আস্থা ফিরে এসেছে বলেই মনে করা হচ্ছিল। সেরকম একটি সময়ে আমরা আবার দেখছি পুলিশের উপর আক্রমণ হচ্ছে। মুফতি হান্নানের মতো এরকম এত বড় একজন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার জন্য সেই গাড়িতে আক্রমণ হচ্ছে। এর দিক দুটি। একটি দিক, এই ঘটনা দিয়ে প্রমাণিত হলো যে জঙ্গিদের বিরুদ্ধে যখন অভিযান পরিচালনা করা হয়, তারা তখন একটু চুপচাপ থাকে বা তারা একটু কোণঠাসা অবস্থাতে থাকে। যখনই অভিযানের এক ধরনের ঢিলে ঢালা ভাব পরিলক্ষিত হয়, যখনই এক ধরনের শৈথুল্য পরিলক্ষিত হয়, তখনই জঙ্গিরা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এই জায়গাটি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষভাবে নজরে আনা দরকার। আমাদের সবারই খেয়াল থাকার কথা, বাংলা ভাই বা শায়ক আব্দুর রহমানদের যে উত্থানের প্রেক্ষিতে পুলিশি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, তাদেরকে গ্রেপ্তার করা, তাদের বিচার করা, ফাঁসি নিশ্চিত করা, তারপরে এসে বাংলাদেশে আর জঙ্গি নেই বা জঙ্গিরা আর কোনোদিন দাঁড়াতে পারবেন না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা দিনের পর দিন এই কথা বলেছেন। তখনও আমরা বলেছি যে জঙ্গি যে সমস্ত দেশে একবার ঢুকেছে, তারা এত সহজে নির্মূল হয় না, এত সহজে তাদের দমন করা যায় না। এই জঙ্গিরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সময় বিষয়টিকে এইভাবে গুরুত্ব দেয়নি।
না দেওয়ার প্রেক্ষিতেই আমরা হোলি আর্টিজান দেখেছি। হোলি আর্টিজানের পরে আমরা নিরাপত্তার যে ব্যবস্থা দেখেছি, পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজটা সেই ঘটনার পর যেমন ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তারা স্বীকার করুক বা না করুক, আমাদের চোখের সামনে আমরা দেখছি, এই ঢাকা শহরেও আমরা দেখছি তাদের আচার আচরণ বা শারীরিক ভাষায় অনেক পরিবর্তন এসেছে, অনেক শৈথিল্য এসেছে। যে চেকপোস্টগুলো ছিল, যত তৎপরতা এই চেকপোস্টগুলোতে ছিল, সেই তৎপরতা এখন আর চোখে পড়ে না। এই ঘটনাটি, এই ছোটখাটো আক্রমণের এই ঘটনাটি আমাদেরকে এই বার্তা দিচ্ছে, এই সতর্কতা দিচ্ছে যে জঙ্গি আমাদের এখানে আছে, জঙ্গিদের আমরা দমন করছি বা জঙ্গিদের শক্তি আমরা হ্রাস করছি, এটি সঠিক। এবং সেই সক্ষমতা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে, এটিও সঠিক। কিন্তু পাশাপাশি মনে রাখা দরকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই শৈথিল্য দেখাবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই এক ধরনের একটু ঢিলেঢালা ভাব দিবে, তখনই এই জঙ্গিরা আবারও শক্তিশালী হয়ে উঠবে, আত্মপ্রকাশ করবে। এর প্রমাণ হচ্ছে, এর কারণ হচ্ছে, জঙ্গিরা তো, যারা জঙ্গি তারাও তো এই সমাজেরই অংশ, তারা তো সমাজ বিচ্ছিন্ন কেউ না, এই সমাজের বাইরের কেউ নয়। সুতরাং যেহেতু পাকিস্তানিদের তো চেনা যেত, বিদেশি শক্তিদের তো চেনা যেত, এইখানে শক্তিকে তো আপনি চিনতে পারবেন না। আপনার ভাই এক জঙ্গি হতে পারে, আমার ভাই জঙ্গি হতে পারে, আমাদের আত্মীয় পরিজনের মধ্যে কেউ জঙ্গি হতে পারে, এটি তো চেনার বা জানার খুব কষ্টকর ব্যাপার। তো সেই জন্যেই অভিযান বা সতর্কতা, এটি 24 ঘন্টার কাজ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যত কষ্টকরই হোক, যত কঠিনই হোক, গোয়েন্দা সংস্থার জন্য এটি যত কষ্টকর হোক, যত কঠিনই হোক, যেহেতু আমরা এর মধ্যে একবার ঢুকে গেছি, আমাদের এখন এটি 24 ঘন্টার কাজ এবং অনবরত এই কাজটি আমাদের করতে হবে। এখানে শৈথিল্য দেখানোর কোনো সুযোগ নেই। শৈথিল্য দেখালেই আমাদের আবার আক্রমণের মধ্যে পড়তে হবে। আমরা জানি যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলছে, খেলার উত্থান পতন চলছে, কিন্তু এর মধ্যে একটি সুখবর রয়েছে আমাদের সামনে, যেটি সংবাদ শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ছবি সহ। আমাদের কৃতি ক্রিকেটার সাকিব আল হাসান, যাকে আমরা অনেকবার দেখেছি 3 ফরম্যাটেই বিশ্বের সেরা অলরাউন্ডার হতে, আবারও সাকিব আল হাসানকে আমরা দেখেছি যে তিনি এখন আবার বিশ্বের 1 নম্বর 3 ফরম্যাটেই, টেস্ট, ওয়ানডে এবং টি20তে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বাংলাদেশের একজন ক্রিকেটার যখন র্যাঙ্কিং এর 1 নম্বর অবস্থানে থাকে এবং বছরের পর বছর থাকে, কখনো একটু নেমে যায়, আবার তার যোগ্যতা দিয়ে উপরে উঠে আসে, এটা অত্যন্ত গৌরবের। আর এখানে আরেকটি কথা গৌরবের, এর জন্য আমরা সাকিব আল হাসানের মধ্য দিয়ে যে বাংলাদেশের 16 কোটি মানুষ গৌরবের অংশীদার হয়, এই জন্য একজন সাকিব আল হাসানকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, অভিনন্দন জানাতে হবে। আমরা কৃতজ্ঞতাও জানাই তার প্রতি, যে সে যে খেলার প্রতি যে পরিমাণ কমিটেড থেকে নিজেকে এবং নিজের মধ্য দিয়ে দেশকে গৌরবান্বিত করছেন, এটার জন্য আমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। একটি কথা বলি, সেটা শ্রীলঙ্কার সঙ্গে খেলা হোক, ভারতের সঙ্গে খেলা হোক, অন্য দেশের সঙ্গে খেলা হোক, পৃথিবীর এই উপমহাদেশের দর্শকদের যে চরিত্র, আমরা তো সেই উপমহাদেশের অংশ। আমাদের চরিত্র, আমরা যখন খেলায় বিজয়ী হই তখন আমরা তুমুল উল্লসিত থাকি, পরাজিত হলে বা তামিম কেন আউট হয়ে গেল, কেন এই রানটি খেললো, কেন রান আউট হয়ে গেল, এটা নিয়ে আমরা চুলছেড়া বিশ্লেষণ করি এবং আমরা আবেগের কারণে একজন খেলোয়াড়ের মনে আঘাত দেওয়ার মতো এমন অনেক কথা এবং কাজ করে ফেলি। এই কাজটি আমার ধারণা যে আমাদের আরেকটু সংযত হওয়া দরকার। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।